নীলা প্রায় চিল্লিয়ে উঠল। এখানে থাকা মানেই সাদিদের আশেপাশে থাকা, যা নীলা একেবারে মেনে নিতে পারবে না। সাদিদ মানেই তো নীলার চোখের বিষ। নিধি আচমকা নীলার এমন উত্তেজিত হয়ে যাওয়া বুঝতে পারল না। নীলা দ্রুত সাদমানকে নিয়ে নিধির সামনে থেকে সরে আসলো। পরিস্থিতি সামলাতে পেছন ফিরে বলে উঠল, বাসায় ইম্পর্ট্যান্ট নোটস আছে, সেগুলো লাগবে, তাই থাকতে পারবো না। নিধি এবার যেন স্বাভাবিক হলো। নীলাকে যেতে একটু পর ভার্সিটি চলে যেতে হবে, তাই দ্রুত রান্নাঘরের দিকে এগিয়ে গেল। নিধি চলে যেতেই নীলা সাদকে নিয়ে সোফায় বসলো। সাদমানের নরম গালগুলো টেনে দিয়ে বলল, নানু বাসায় যাবে বাবা? নানু বাসা যাব। নীলা সাদের কথাগুলো শুনে হাসলো। নীলা আরও কিছু বলতে যাবে, তার আগেই সাদ বলে উঠল, পাপু, নানু বাসা। নীলা বিস্ফোরিত চোখে সাদের মুখের দিকে তাকালো। সে আবার বলল, পাপু যাবে? অবশ্যই না, আমাদের বাসায় তোর পাপুর বিন্দু মাত্র জায়গা নেই, পারলে ঝাঁটা মেরে বিদায় করব। সাদ মুহূর্তে মুখটা মলিন করে ফেলল, মনে হচ্ছে এখনই কান্না করে দিবে। নীলা প্রচণ্ড অবাক হলো। ছোট্ট একটা বাচ্চাকে ওই অসভ্য ছেলেটা এই অল্প সময়ের মধ্যেই তাবিজ করে ফেলেছে। সাদিদকে ছাড়া কিছুই বোঝে না। নীলার রাগ উঠলেও সাদমানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, চকলেট খাবে বাবা? খালামণি তোমাকে এতগুলো চকলেট দেবে। সাদ উত্তর না দিয়ে নিজের 3/4 জিন্সের পকেট থেকে নীলাকে 2টা চকলেট বের করে দিল। চকলেট দেখে নীলা এখন সাদমানের চেয়েও ছোট্ট হয়ে গেছে, নতুবা ছোট্ট বাচ্চার থেকে কেউ ছিনিয়ে নিয়ে চকলেট খায়। সাদমান নিজেও আরেকটা চকলেট মুখে দিল। মুখে চকলেট নিয়েই হেসে বলল, পাপু, চকলেট। নীলার মুহূর্তেই কাশি শুরু হয়ে গেল। সাদমান এখনও সম্পূর্ণ কথা বুঝিয়ে বলতে পারে না, কিন্তু কাছের মানুষগুলো তার অসম্পূর্ণ কথাগুলোই বুঝতে সক্ষম হয়। তা নীলার আর বুঝতে বাকি রইল না, এগুলো তাকে সাদিদ দিয়েছে। নীলা দ্রুত সাদমানকে কোলের থেকে নামিয়ে বেসিনে গিয়ে মুখে পানি দিল। ভেতর থেকে চকলেট বাহির করার উপায় নেই, কেননা ততক্ষণে নীলা চকলেট পেটে চালান করে দিয়েছে। নীলা ওয়াশরুম থেকে অসহায় মুখ নিয়ে বিছানায় গিয়ে বসল। পেটের ভেতর চকলেট নয়, মনে হচ্ছে সাদিদই কুটকুট করছে। নীলার এমন অসহায় অবস্থায় আবারও দরজায় নক পড়ল। নীলা খোলা দরজার দিকে তাকিয়ে দেখল সাদিদ দাঁড়িয়ে আছে। নীলার সাথে সাথেই চোখ মুখ শক্ত করে কিছু বলবে তার আগেই সাদিদ বলে উঠল, সাদ বাবা, চাচু তোমাকে নিতে এসেছি। নীলা মুখের অসম্পূর্ণ কথাটা আর বলল না। সাদিদ এখন রুম থেকে চলে গেলেই সে বাঁচে, কিন্তু রাগ যে কমছে না, তাই রাগ দমন করার জন্য সে অপর দিকে মুখ ফিরালো। সাদিদ নীলার রাগে মুখখানা দেখে নিঃশব্দে হেসে রুমে প্রবেশ করল। সাদমানকে সোফা থেকে নিজের কোলে তুলে নিল। সাদ চকলেট খেতে খেতেই বলল, খালামণি, পাপু চকলেট। নীলা চমকিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। সে ঠোঁট টিপে হাসছে, যা দেখে নীলার চেপে রাখা রাগটা তরতর করে বাড়ছে। নীলার রাগী চোখে সাদের দিকেও তাকালো। সে দিব্যি মজা নিয়ে চকলেট খাচ্ছে। নীলার ইচ্ছা করছে সামনে গিয়ে তাকে একটা লাগাতে। কি পণ্ডিত, চকলেট দিয়ে আবার সুন্দর করে বলেও দিচ্ছে। নীলা অতিরিক্ত রাগে অপর দিকে ফিরে ফুসফুস করছে। নীলার এমন রাগী চেহারা দেখে সাদিদ দুষ্ট হাসল, তারপর এক ভয়ানক কাজ করে বসল। নীলা বিস্ফোরিত চোখে এবার পেছনে ফিরল, কেননা সাদিদ মোটামুটি তার শরীর ঘেঁষে সাদকে কোলে নিয়ে বিছানায় এসে বসেছে। নীলা রেগে উঠে যেতে চাইলেই সাদিদ বাধা দিল, পেছন থেকে তার হাতটা টেনে ধরল। নীলা রেগে দাঁতে দাঁত চেপে বলল, হাত ছাড়ুন। সাদিদ নীলার কথাকে একেবারে পাত্তা দিল না, বরং হ্যাচকা টানে তাকে বিছানায় বসালো। নীলার চোখ বেরিয়ে আসার উপক্রম। তার সাথে সাদিদের এত সাহস দেখে সে প্রচণ্ড অবাক। নীলা সাদিদের হাত ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করছে, কিন্তু শক্ত হাতের সাদিদের সাথে পেরে উঠছে না। সাদিদ তার এসব দেখেও না দেখার ভান করে বলল, চাচু, কারো কিছু খেলে তাকেও কিছু রিটার্ন খাওয়াতে হয়। হাত ছাড়ুন বলছি, কি অসভ্যতামি এটা। চাচু, কেউ আমার প্রশ্ন উত্তর না দিলে আমিও দিতে বাধ্য নই কিন্তু। আমি জানতাম না এটা আপনি দিয়েছেন, নতুবা আমি মরে গেলেও খেতাম না। নীলা রেগে কথাটা বললেও সাদিদ সেটা সহজে নিতে পারল না। মুহূর্তেই তার চোখ জোড়া লাল হয়ে উঠল। সাদিদের এমন রক্তচক্ষু দেখে নীলার এখন অনিচ্ছা সত্ত্বেও ভয় করছে। সাদিদকে পছন্দ না করলেও নীলা তাকে কোনো অংশে ভূতের চেয়ে কম ভয় পায় না। অপরদিকে সাদিদ নীলার সাথে রাগ দেখাতে চায় না, তাই চোখ বন্ধ করে বার কয়েক লম্বা শ্বাস টানল, নিজেকে শান্ত করার ক্ষুদ্র প্রয়াস। তারপর কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, সেটা আমি জানি না, চকলেট যেহেতু খেয়েছো তাই আমাকে কিছু খাওয়াতে হবে, নতুবা ঋণ ছাড়বো না। সাদিদের এমন বাচ্চামি ভরা কথা শুনে নীলার এখন হাসি পেল। হাসিটা সে রাগের আড়ালে চেপে রাখল, তারপর রাগী স্বরেই বলে উঠল,
ইংল্যান্ড কি ঘাস কেটেছেন যে টাকার অভাব আমার থেকে খেতে চাচ্ছেন কেন? সাদিদ নীলার কথায় হাসলো, তারপর সাদের গালগুলো টেনে দিতে দিতে বলল, এত শব্দ জানি না। তুমি যদি ঋণী থাকতে চাও তাহলে খাওয়াতে হবে না। ঋণ নিয়ে নিজের জীবন কাটাবে, কিন্তু ঋণ না পরিশোধ করলে কিন্তু আমি ভুলবো না। সাদিদের এমন খাপছাড়া ভাব দেখে নীলার শরীরে যেন আগুন জ্বলছে। তাকে কি সে কম জ্বালিয়েছে যে এখন আবার নতুনভাবে জ্বালানো শুরু করেছে? একটা চকলেট নিয়ে এত ঋণফিন হয়ে যাবে জানলে নীলা জীবনেও চকলেট মুখে দিত না। নীলা সাদিদের যন্ত্রণা সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চেপে বলল, আমি আপনার মতো বেয়াদব অসভ্য নই, তাই নিজের কার্ড নাম্বার বলে দিন, আপনার খাবার টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দিব। হ্যাঁ, এসছে আমার টাকাওয়ালি। নিজে উপস্থিত থেকে তারপর খাওয়াতে হবে। খেতে বলেছেন, খাওয়াবো। উপস্থিত থাকতে হবে কেন? কারণ আমি এটাই চাই। আর যদি না থাকে তাহলে ঋণ ছাড়বো না। নীলার এই মুহূর্তে ইচ্ছে করছে সামনে কয়েকটা ইট নিয়ে সাদিদের মাথাটা ফাটিয়ে দিতে। সম্ভব নয় বলে সে রাগ নিয়েই হনহনিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে গেল। দরজাটা ঠাস করে লাগিয়ে দিতেই সাদিদ হেসে ফেলল। সে জানে তার প্রাণ পাখির রাগ নিয়ে হলেও তার ইচ্ছে পূরণ করবে, কেননা সাদিদ তাকে এমনভাবেই জালে আটকেছে। সাদিদকে হাসতে দেখে ছোট্ট সাদমানও খিলখিলিয়ে হাসতে লাগলো। সাদিদ সাদমানের গালে চুমু দিয়ে বলল, তোমার খালামণি, সরি, তোমার চাচিমণি চাচুর সাথে রাগ করেছে বাবা। দেখেছো রেগে কেমন অ্যাটম বোম হয়ে আছে। পাপেমণি, পাপিমণি। বলেই সাদিদ আবারও হাসল। ছোট্ট সাদমান সাদিদের কথার মানে কিছুই বোঝেনি, কিন্তু সাদিদকে হাসতে দেখে সেও হাসতে লাগলো। নীলা রেডি হয়ে নাস্তার টেবিলে আসতেই আবারও সাদিদের দর্শন। নীলা বিরক্তিতে চোখ মুখ কুচকে শায়লা রহমানের পাশে গিয়ে বসল। তিনি নীলাকে দেখেই অভিমানের স্বরে বলে উঠলেন, কিরে মা, তুই নাকি আজকেই চলে যাবি? মামুনি, মন খারাপ করো না, কদিন পর আবারও আসবো। তুই তো বরাবরই এই কথা বলিস, কই দেখি না তো আসতে। এইবার সত্যি আসবো, প্রমিস করছি। আসতে হবেই প্রাণ পাখি। নিজের বাড়ি ছেড়ে কয়দিন না দূরে থাকবে। শাহেদের কথা শুনে সাদিদ হালকা কেশে গলা পরিষ্কার করল, তারপর এক পলক নীলার দিকে তাকিয়ে বলে উঠল, তেমন কিছু না, বলছিলাম যে পায়েসটা খুব ভালো হয়েছে। অবশ্য আই লাভ সুইটস, মিষ্টি জাতীয় সব কিছুই আমার পছন্দ। কথাটা সাদিদ নীলার দিকে তাকিয়েই বলল। সাদিদের এমন ঠোঁট বাঁকিয়ে দুষ্ট হাসি দেখে নীলার হঠাৎ বিষম উঠে গেল। নিধি দ্রুত পানি দিতে এক ঢুকে সে গ্লাসটা খালি করল। তারপর টেবিলে গ্লাসটা রাখতে আবারও সাদিদের দিকে নজর পড়ল, কিন্তু এবার সাদিদকে দেখে সে নিজেই অবাক হয়ে গেল। এই ছেলেকে গিরগিটের মতো রং পরিবর্তন করে নাকি? নতুবা একটু আগে ঠোঁট বাঁকিয়ে হাসছিল, আর এখন রক্তচক্ষু নিয়ে নীলার দিকে তাকিয়ে আছে। নীলা আর সেদিকে তাকাতে চাইল না, চুপচাপ সে নাস্তা খাওয়াতে মনোযোগ দিল। কিসের ছবি ভাইয়া? আর বলিস না, সকাল থেকে আমাদের বিয়ের অ্যালবাম নিয়ে বসে আছে। একজনকে দেখে আর আমাদের জিজ্ঞাসা করে এইটাকে, আর যদি নিজে চিনতে পারে কথাই নেই, তারা হাসতে হাসতে অবস্থা খারাপ। শাহেদের কথা শুনে উপস্থিত সবাই হাসছে। নীলার ও বোনপুর পাগনামে শুনে মনটা এবার ভালো হয়ে গেছে। তাদের কথোপকথনের মধ্যেই সাদ অ্যালবাম হতে ডাইনিং টেবিলে আসলো। শাহেদের পাশে গিয়ে কোলে উঠতে চাইলে শাহেদ বাম হাত বাড়িয়ে ছেলেকে কোলে তুলে নিল। সাদ তাকে অ্যালবামটা দেখিয়ে বলে উঠল, পাপি নাই। সবাই তার কথাগুলো শুনে একে অপরের মুখের দিকে তাকালেও নীলা এবং সাদিদ স্থির হয়ে মাথা নিচু করে আছে। বাবা, পাপি নাই। শাহেদের কথা শুনে নিধিরও এবার মনটা খারাপ হয়ে গেল, কেননা তার বিয়ে নিয়ে এত হাসি আনন্দ করা বোনটা গায়ে হলুদের দিন থেকে একেবারে চুপসে গিয়েছিল। এত বলেও নীলাকে বিয়ের অনুষ্ঠানে হাজির করানো যায়নি। অপরদিকে অনাকাঙ্ক্ষিতভাবে সাদিদও বিয়ের সময় নিখোঁজ ছিল। দুই পরিবারের যে দিনটা কেমন কেটেছে সেটা কেবল তারাই জানে। শুধুমাত্র লোক সমাজের কথা চিন্তা করে সেদিন নীলা সাদিদকে ছাড়াই বিয়েটা সম্পূর্ণ হয়েছিল। কি হয়েছিল তাদের, বা কেন তারা এমন চুপসে গিয়েছিল, সেটার কারণ দুই পরিবারের কেউ আজ পর্যন্ত জানে না। হাজার বলেও আশানুরূপ কোনো উত্তর তাদের থেকে পাওয়া যায়নি। আচ্ছা বাদ দে শাহেদ, যা হয়ে গিয়েছে সেটা ভেবে আর কি হবে। ওকে ভাইয়া, মনটা যেহেতু এতই খারাপ, এক কাজ করো, তুমি আর ভাবি মনি আবার বিয়েটা করেই ফেলো। এবার কিন্তু প্লাস পয়েন্ট হিসেবে সাদমান উপস্থিত থাকবে। 2 এর ভেতর 3, কি বলো?
আইডিয়াটা জোস না? বলেই সাদিদ ভ্রুজোড়া নাচালো। শাহেদ এবার হেসে দিয়ে সাদিদের পিঠে জোরে চাপড় বসালো। তারপর সাদিদের কানে ফিসফিস করে বলল, সো চিপ ভাইয়া, ভাবি মনিকে কিন্তু বলে দেবো। শাহেদকে থামাতে বললেও সাদিদ নিজেই এবার হাসছে। হাসি মুখে সে আবারও নীলার দিকে তাকালো। নীলা ভ্রু কুচকে তাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে আসে। সাদিদ আচমকা নীলার দিকে তাকিয়ে সবার অগোচরে তাকে চুপ টিপল। নীলার চোখ বড় বড় করে ফেলা দেখে সাদিদ আবার মৃদু হাসল। নীলাও পর মুহূর্তে মাথা নিচু করে লাজুক হাসল, কিন্তু কেন হাসল সেটার কারণ তার নিজের কাছেই অজানা রয়ে গেল। গাড়ির সামনে দাঁড়িয়ে নীলা রাগে ফুসফুস করছে, কেননা শাহেদ তাকে জোর করে সাদিদের সাথে পাঠিয়েছে। জিজুকে অনেক সম্মান করে বলে মুখের উপর কথা বলতে পারেনি, কিন্তু এখন যে নিজের রাগটা দমন করতে পারছে না। সাদিদ ড্রাইভিং সিটে বসে সবটাই দেখছে আর ঠোঁট টিপে নিঃশব্দে হাসছেও। এই মেয়েটার রাগ, জেদ, অভিমান সব কিছুই তার কাছে অত্যাধিক প্রিয়। সাদিদ নিজের হাসি থামিয়ে এবার গম্ভীর স্বরে বলে উঠল, আমার কি আর কোনো কাজ নেই? সারাদিন কি এখানেই বসে থাকবো? ইচ্ছে হলে ঘুমিয়ে থাকুন, আমাকে বিরক্ত করছেন কেন? ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, আমি এখানে নাচতে নাচতে আসিনি। তোমার জিজু মানে আমার ভাইয়া খুবই আন্তরিকতার সহিত অনুরোধ করেছে ওনার প্রাণপ্রিয় শালিকাকে যেন ভার্সিটি ড্রপ করে আসি, বুঝছেন? নীলা কোনো উত্তর দিল না। রাগ নিয়েই পেছনের দরজা খোলার জন্য হাত দিতেই সাদিদ ধমকে উঠল, আমাকে কি তোমার ড্রাইভার পেয়েছো নাকি? চুপচাপ সামনে এসে বসো। সাদিদের ধমকি খেয়ে নীলার রাগও তাকে একা ফেলে চলে গেছে। দুঃসময়ের সবাই স্বার্থপর। নীলা মনের দুঃখ মনে নিয়ে সামনে এসে বসল। সাদিদকে সহ্য করতে না পারলেও সে তাকে ভীষণ ভয় পায়, যা নীলা ইতিমধ্যেই হাড়ে হাড়ে বুঝে গেছে। নীলা একেবারে কাঁচুমাচু হয়ে বসে পড়েছে, তার কোনো নড়চড় নেই। সাদিদ তাকে দেখে নিঃশব্দে হাসল। নীলা সিট বেল্ট না লাগিয়ে বসে রয়েছে, তাই সাদিদ এবার গলা কাকারি দিয়ে বলল, নীলাঞ্জনা, সিট বেল্টটা লাগাও। নীলা ভদ্রমের মতো সিট বেল্ট বেঁধে নিল। সাদিদকে এখন তার ভীষণ ভয় করছে, কিন্তু অপরদিকে সাদিদ নিজের প্রাণ পাখির এমন বাচ্চামি চেহারা দেখে ভীষণ মজা পাচ্ছে। সে আর কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। নীলা এতক্ষণে একবারও সাদিদের দিকে তাকালো না, কিন্তু সাদিদ আর চোখে মুগ্ধ দৃষ্টিতে কেবল নীলাকেই দেখছে। কি আছে মেয়েটার মাঝে? সাদিদের এত দেখেও কেন তৃপ্তি মেটে না? সহস্র যুগ ধরে দেখলে বোধহয় খানিকটা তৃপ্তি পাওয়া যেত। তার চোখ জোড়া হয়তো একটু আরাম পেত। নীলার ভার্সিটির সামনে গাড়ি ব্রেক করতেই নীলা এবার চমকিত দৃষ্টিতে সাদিদের দিকে তাকালো। নীলা এত সবের মধ্যে সাদিদকে ভার্সিটির নাম বা ঠিকানা কিছুই বলেনি, তাহলে সে জানলো কিভাবে? এটা যে আমার ভার্সিটি আপনি জানেন কিভাবে? আমি তো বলিনি আপনাকে। সাদিদ নীলার দিকেই তাকিয়েছিল। তার এমন কথায় সে মৃদু হাসল, কিন্তু প্রশ্নের কোনো উত্তর না দিয়ে গাড়ি থেকে নেমে গেল। নীলার পাশের দরজাটা খুলে দিতেই নীলা অবাক চাহনি নিয়েই গাড়ি থেকে নামল। সাদিদ নীলার এমন অবস্থা দেখে দুষ্টুমি স্বরে বলে উঠল, এইসবে এত বুদ্ধি খরচ না করে পড়াশোনাতে করো। তোমার রেজাল্ট যে কি আমি সেটাও জানি। সাদিদের রেজাল্ট নিয়ে খোঁচা দেয়াতে নীলার এবার লজ্জা লাগছে, তাই আর কথা না বাড়িয়ে সে দৌড় দিল। এই জায়গা থেকে প্রস্থান করাই এখন লজ্জা থেকে বাঁচার একমাত্র উপায়। কেন যে আরেকটু ভালোভাবে পড়াশোনাটা করলো না, তাহলে হয়তো সাদিদের সামনে আজ এতটা লজ্জা পেতে হতো না। সাদিদ নীলার দৌড় দেখে পেছন থেকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, আরে বোকা মেয়ে, আসতে যাও, পড়ে গিয়ে না হয় পাটা ভেঙেই ফেলবে। কে শুনে কার কথা? নীলা এক দৌড়ে সাদিদের দৃষ্টির বাইরে। সাদিদ এবার হাসতে লাগলো আর নিজের মনেই বলে উঠল, পাগলি মেয়ে একটা। নীলাকে এভাবে দৌড়ে আসতে দেখে শান্ত দ্রুত তার দিকে এগিয়ে আসলো। নীলা ক্রমাগত হাঁপাচ্ছে। কি রে নীল, এমন দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? শান্ত, সে এসছে। কে এসেছে? সাদিদ ইবনে শাহরিয়ার। শান্ত নীলার কথাগুলো শুনে অবাক হলেও পর মুহূর্তেই দম ফাটানো হাসিতে মেতে উঠল। নীলা শান্তর হাসিতে প্রচণ্ড বিরক্ত। সাদিদের কথা বললেই এই মেয়েটা হাসতে হাসতে খুন হয়ে যাওয়ার অবস্থায় পড়ে। শান্তর হাসি যেন থামতেই চাইছে না। সে এবার হাসি মুখেই বলে উঠল, মানে তোর সেই চুম্বন পুরুষ এসে গেছে? হাই নীল, এবার তো তোর ডিগ্রি বাড়বে। মানে কি ডিগ্রি? সেইবার তো শুধু চুমু খেয়েছিল, এবার তার উপরের ডিগ্রিতে যাবে। বলেই শান্ত আবারও হাসতে লাগলো আর নীলা রেগে গিয়ে বেঞ্চে রাখা বই দিয়ে ধুমধাম তাকে দিতে লাগলো। আরে থাম, মেরে ফেলবি নাকি?
তোকে আমি মেরেই ফেলবো, ফাজিল মেয়ে। জানোস না ওই অসভ্যটাকে আমি কতটা অপছন্দ করি। ভালোও তো বাসিস। নীলার হাত আচমকা থেমে গেল। কি বলল শান্ত এটা? নীলাকে হঠাৎ মুষড়ে যেতে দেখে শান্ত এবার হাসি থামাল। নীলার কাঁধে হাত রেখে বলে উঠল, নীল, আমাকে ভুল বুঝিস না। তোকে আমি আরো আগে এই কথাটা বলতাম, কিন্তু কেন যেন বলতে চেয়েও বলতে পারিনি। তুই এটা কি বললি শান্ত? তুই তাকে ভালোবাসিস নীল, ঘৃণা করতে করতে তাকেই মন দিয়ে দিয়েছিস। তোকে আমি ছোটবেলা থেকেই জানি, তাই তোর মনটাও এখন পড়তে পারি। তুই তাকে সত্যিই ভালোবাসিস। অসম্ভব। আমি কেন ওনাকে ভালোবাসবো? আমি তো ওনাকে ঘৃণা করি। একদম বাজে বকবি না। আচ্ছা যা, স্বীকার না করতে চাইলে আর বলবো না। এখন আয়, স্যার এখনই চলে আসবে। শান্ত বিষয়টাকে আর বাড়াতে না চাইলেও নীলা যে সেখানেই আটকে পড়ে আছে, বারবার তার কানে শুধু একটা কথাই প্রতিধ্বনিত হচ্ছে। তুই তাকে ভালোবাসিস? সবগুলো ক্লাসে নীলা কেবল আন মনে বসেছিল। তার মাথায় কেবলমাত্র সাদিদি বিচরণ করেছে। অবশ্য তার মাথায় সব সময় সাদিদি বিচরণ করে গেছে, যার দরুন নীলা তাকে আরও বেশি অপছন্দ করে। যে মানুষটা তার এতগুলো বছর নরক বানিয়ে দিয়েছে, তাকেই সে রাত দিন চিন্তা করতে থাকে। আচ্ছা, কেউ কি কাউকে এতটা ঘৃণা করতে পারে যার দরুন 24 ঘন্টা তাকেই মনে করবে? নীলা উত্তর খুঁজে পায় না, তারপর আরও রেগে যায়। এভাবেই চলে যাচ্ছে সাদিদকে ঘিরে তার বিতৃষ্ণা ভরা দিনগুলো। হঠাৎ পাশ থেকে শান্তর ধাক্কায় নীলার হুঁশ ফিরে। কি রে নীল, কই হারিয়ে গেলি? ক্লাস তো শেষ। ও, খেয়াল করিনি, চল। কার খেয়ালে মগ্ন ছিলি? নীলা চোখ গরম করে তাকাতেই শান্ত ঠোঁটে আঙুল দিয়ে নিষ্পাপ ভঙ্গি ধরল। দুজনে ক্লাস থেকে বের হতেই করিডোরে মেয়েদের ফুসুর ফুসুর শুনতে পেল। শান্ত ভ্রু বাঁকিয়ে নীলার উদ্দেশ্যে বলল, কি হয়েছে রে? সবাই কি নিয়ে এত ফিসফিস করছে? আমি কিভাবে জানবো? তুই না নিউজ রিপোর্টার, তোর কাছেই তো এসব আজে বাজে নিউজ জমা থাকে। একদম বাজে বকবি না। তোর মতো কি আমিও দায়িত্বহীন নাগরিক হব নাকি? দেশে কি ঘটছে না ঘটছে এসব দেখা এবং সবার সাথে এগুলো নিয়ে আলোচনা করা আমাদের কর্তব্য। নীলা বিরক্তিকর দৃষ্টিতে শান্তর দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। এখানে কিছু বলেও লাভ নেই, কারণ শান্ত শোনার মানুষ না। সে তার কর্তব্য পালন করেই ছাড়বে। নীলাকে পেছনে ফেলে শান্ত কয়েক কদম এগিয়ে গেল। নিজের ক্লাসেরই একটা মেয়ের সাথে কথা বলে হুড়মুড়িয়ে নীলার দিকে ছুটে আসলো। দোস্ত, জানিস কি হয়েছে? আমি তোর মতো এত আজের রানা। চুপ, বাজে বকবি না। নীল, ভার্সিটিতে নাকি সেই হ্যান্ডসাম একটা ছেলে এসেছে। মেয়েরা তো ক্লাস টাস খেয়ে বসে আছে। তাদের তো এগুলো রেগুলার খাবার, আর কত খাবে? ধ্যাত, নীল, কথার ইম্পর্টেন্স বোঝ। ছেলেটা দেখতে নাকি হেব্বি সুন্দর। চল না, একবার গিয়ে দেখে আসি। অসম্ভব। কে না কে এসছে, আমি কেন তাকে দেখতে যাব? প্লিজ চল না, দেখে আসি। সবাই এত বলাবলি করছে, না দেখতে পারলে পেটের ভাত ওই হজম হবে না। বদ হজমিতে মরে যায়। বলেই নীলা ঘটাঘট সামনে পা ফেলে এগিয়ে গেল। শান্ত অসহায় দৃষ্টিতে নীলার গমন পথের দিকে এগিয়ে গেল। তার একটা ক্রাশ খাওয়ার মারাত্মক ইচ্ছা, কিন্তু সবাই সেটা খেয়ে দিয়ে পেট ফুলিয়ে গেলেও শান্ত সেটা কোনোভাবেই খেতে পারছে না। তাই ভেবেছিল ক্রাশ খাওয়ার স্বাদটা কেমন সেটা একটু দেখবে, কিন্তু নীলা মাঝপথে এসে বিঘ্ন ঘটালো। কলেজ মাঠে আসতেই নীলার চক্ষু চরক গাছ। সেখানে কি করে? কি রে নীল, হাঁ করে কি দেখিস? নীলার দৃষ্টি অনুসরণ করে শান্ত সেদিকে তাকালো, আর তারপরে শোনা গেল চিৎকার। দোস্ত, মাই ক্রাশ! আমি ক্রাশ খেয়েছি দোস্ত। টেস্টটাও হেব্বি মজা লাগছে দোস্ত। ওই দেখ তোর দুলা ভাই, আমার কিউট জামাই দাঁড়িয়ে আছে নীল। নীলা যতটা না সাদিদকে দেখে অবাক হয়েছিল, শান্তর এমন কথা শুনে সেটা দ্বিগুণ হয়ে গেল। কি বলে এই মেয়ে? নীলা এবার ভালোভাবে আশেপাশে তাকাতেই দেখতে পেল মেয়েরা কিভাবে সাদিদকে গিলে খাচ্ছে। মেয়েরা যে এতটা নির্লজ্জ হতে পারে নীলা সেটা আগে জানলেও আজ যেন মাথায় রক্ত উঠে যাচ্ছে। ইচ্ছে করছে এক চরের সবগুলোর দাঁত ফেলে দিতে। নীলা রাগী চোখে এবার সাদিদের দিকেও তাকালো। সাদিদকে দেখে তার রাগটা যেন আরও কয়েক ধাপ বেড়ে গেছে। ভেতরে কালো একটা বি কলার টি শার্ট, উপরে সাদা রঙের একটা শার্ট পরে সবগুলো বোতাম খুলে রেখেছে। জিন্সের সাথে ক্যাজুয়াল লোফার পরেছে। জেল না দেওয়াতে সিল্কি চুলগুলো বারবার তার কপালে এসে পড়ছে। আর বাম হাতে পরিহিত সিনথেটিক স্ট্রাইপের ব্র্যান্ডেড ঘড়িটা সূর্যের আলোতে চিকচিক করছে। হাত দিয়ে একটু পরপর চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে সাদিদ গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে মোবাইলে ব্যস্ত।
রাগটা যেন নীলার মাথা থেকে বের করে এবার আকাশে উঠে যাচ্ছে। এত বাবু সেজে ভার্সিটি আসার কি হয়েছে? নীলা কেন যে আসার সময় ভালোভাবে সাদিদকে খেয়াল করেনি এটা ভেবে তার এখন নিজের উপরে রাগ হচ্ছে। নতুবা এই সাজে তাকে যে কখনোই নিজের সাথে আসতে নিয়ে আসতো না। নীলার এমন অযাচিত ভাবনার কারণ তার এখন খেয়ালে নেই, কেননা সে এখন রাগে ফুঁসছে। সব মেয়ে পটানোর ধান্দা। দাঁত চেপে কথাটা বলেই নীলা শান্তর দিকে তাকালো। অপরদিকে শান্ত মুগ্ধে অভিভূত হয়ে মুখ দিয়ে নানা রকম বাক্য উচ্চারণ করছে। নীলা আর এসব সহ্য করতে পারলো না, ধুমধাম পায়ে সাদিদের দিকে এগিয়ে গেল। আপনি এখানে কি করেন? নীলার এমন রাগী গলা শুনে সাদিদ মাথা তুলে তাকালো। হঠাৎ করে নীলার এমন রাগে লাল হয়ে যাওয়ার মুখের কারণ সে বুঝতে পারছে না। শান্ত ইতিমধ্যে নীলার পেছনে গিয়ে দাঁড়ালো। নীলার কানে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ক্রাশ বইকে তুই চিনিস? ওর নাম সাদিদ ইবনে শাহরিয়ার। হে আল্লাহ, এত বড় অবিচার! আল্লাহ, আমি এটা কিভাবে সহ্য করব? বন্ধু যখন জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। দোস্ত, আমি এই গান কেমনে গাইবো? হে আল্লাহ, তুমি এটা কিভাবে করতে পারলা? শান্তর গালে হাত দিয়ে এমন প্রলাপ শুনে সাদিদ নীলা দুজনেই শকড। নীলা শান্তর স্বভাব জানলেও সাদিদ পুরো ভেবাচাকা খেয়ে যায়। শান্ত, তোর দাঁতগুলো সব ফেলে দিব। চুপ কর ফাজিল মাইয়া। দোস্ত, আমি কেমনে চুপ করব? আমার যে বুকটা ফাইটটা যাইতেছে। আর একটা বাজে কথা বললে উস্টা দিয়ে তোকে উগানটা পাঠাবো। শান্ত বোধ হয় এবার কিছুটা নিভল, কিন্তু পর মুহূর্তে সাদিদের দিকে তাকিয়ে আবারও অশ্রুহীন চোখে কান্না শুরু করলো। শব্দহীন অশ্রুহীন এক কান্না। সাদিদ অনেকক্ষণ যাবৎ নিজের হাসি কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এবার বোধহয় দম আটকে যাবে। তাই আচমকা গাড়ি ব্রেক করে সে স্টিয়ারিং ধরে হাসতে শুরু করলো। তার পাশে বসা নীলা কেবল তীক্ষ্ণ চোখে সেটা পরখ করছে, কিন্তু বলার মতো মুখটাও শান্ত রাখেনি। শান্তর কথাগুলো চোখের সামনে ভেসে উঠতেই নীলা আবারও তেলে বেগুনে জ্বলে উঠল। দোস্ত, তুই এটা আমার সাথে করতে পারলি? আমার ক্রাশ বয়, সিজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ক্রাশ বয়। এত কষ্ট করে যাও একটা ক্রাশ খেলাম, সেটাও কি না নিজের হবু দুলা ভাই? সাদিদ শান্তর কথার আগা মাথা না বুঝে কেবল তাকিয়ে রয়েছে। মেয়েটার কথাবার্তা কাজকর্ম সে কিছুই বুঝতে পারছে না। নিজের চোখের সামনে একটা মেয়ের ফ্যাচ ফ্যাচ করে কান্না দেখে সাদিদ বলল, কি হয়েছে তোমার? এমন করছো কেন? সাদিদের কণ্ঠস্বর শুনে শান্তর কষ্ট যেন দ্বিগুণ হারে বেড়ে গেল। সে আচমকা নীলাকে জাপটে ধরে অশ্রুহীন চোখে বলতে লাগলো, নীল পেপি, কণ্ঠস্বরটাও তো মারাত্মক। আমি তো কণ্ঠ শুনেই পেট ভরিয়ে ফেলতাম। তুই আমার একে সর্বনাশ করলি। নীলা আর এসব সহ্য করতে পারল না, ঝাড়া মেরে শান্তকে ছাড়িয়ে ধমকে উঠল, আর একটা বাজে বকলে তোর এই ফ্যাচ ফ্যাচ করা কণ্ঠস্বরটা আমি ছিঁড়ে ফেলবো। চুপ একেবারে। শান্ত ভদ্র মেয়ের মতো চুপ করে গেল। তাদের বন্ধুত্বের রাগ, ক্ষোভ, ভয় সবই পরিস্থিতির উপর নির্ভর করে। যখন নীলা রেগে যায় তখন শান্ত তাকে ভয় পায়, আর যখন শান্ত রেগে যায় তখন নীলাকে অত্যাধিক পরিমাণে ভয় পায়, যেমনটা এখন হচ্ছে। শান্ত ভদ্র বাচ্চার মতো মাথা নিচু করে নখ খুঁড়তে লাগলো। নীলা লম্বা টেনে সাদিদের উদ্দেশ্যে বলে উঠল, আপনি এখানে কি করেন? তোমাকেই নিতে এসেছি। কেন? আমি কি বাড়ির রাস্তা ভুলে গিয়েছি? এই বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? থাপড়িয়ে সব করে দাঁত ফেলে দেবো। নীলা এবার মিয়ে গেল, কিন্তু পাশে দাঁড়ানো শান্তর মুখে এবার হাসি ফুটে উঠল। সে প্রবল উৎসাহ নিয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, ফেলে দিন, মেয়েটা বেশি কথা বলে। শান্ত, তোকে তো both of you set up. সাদিদের নিচু গলার ধুমকিতে সবকিছু স্বাভাবিক। সাদিদ এক কদম এগিয়ে এসে নীলার মুখোমুখি দাঁড়িয়ে বলল, তোমার ফ্রেন্ড জি। নাম কি তোমার? শান্ত উত্তর না দিয়ে নিষ্পলক সাদিদের দিকে তাকিয়ে আছে। সাদিদ গলা খাকারি দিতেই নীলা পাশ থেকে তাকে ধাক্কা দিল। জি, মানে শান্তা ইসলাম। আপনি আমাকে শান্ত বলেই ডাকতে পারেন। সাদিদ ভ্রুজোড়া কুচকে তাকাতেই নীলা দ্রুত বলে উঠল, মানে হচ্ছে আমরা সবাই তাকে শান্ত বলেই ডাকি, এই জন্যই বলেছে, তাই না শান্ত? নীলা চোখ গরম করে শান্তর দিকে তাকাতেই সে বলে উঠল, হ্যাঁ একদম, নীল ঠিক বলেছে। ওকে দেন চলো, তোমাকেও ড্রপ করে দেবো।
না না, এটা দরকার হবে না, আমার বাসা সামনেই, হেঁটে যাওয়া যায়। শান্তকে সাদিদ কয়েকবার বলার পরেও সে নাকচ করে দিয়েছে, তাই সাদিদ আর জোর করেনি। নীলাকে গাড়িতে উঠে বসতে বলে সে গিয়ে ড্রাইভিং সিটে বসল। নীলা এক পা সামনে এগিয়ে যেতেই শান্ত হাত টানল। নীলা পেছনে ফিরতেই সে বাঁকা হেসে ফিসফিসিয়ে বলল, বেস্ট ফ্রেন্ড বিধায় ভাগ বসায়নি, নতুবা এত সহজে ছেড়ে দিতাম না। কি বলতে চাস? মনে হচ্ছে ক্রাশ বয়কে বান্ধবীর জন্য ছেড়ে দিলাম, নতুবা বিয়ে করে বাড়ি দিতে যেতাম। তোকে যেন বিয়ে করতে উনি বসে আছে। হায়, সেটাই তো সমস্যা, আমার প্রেমিক পুরুষ তার প্রেমিকাকে নিয়ে ব্যস্ত। শান্তর বাচ্চা, দাঁড়া তুই। বলেই নীলা শান্তর পেছনে দৌড় লাগালো। কিন্তু শান্তকে আর পায় কে, সে তো এক দৌড়ে ভার্সিটির সীমানার বাইরে। শান্ত চলে যেতেই নীলাও হাঁপিয়ে এসে গাড়িতে বসলো। সাদিদের সাথে কথা বলে এখন আর এনার্জি নষ্ট করার ইচ্ছে নেই, তাই চুপচাপ এসে বসে গেল। সামনে রাখা পানির বোতল হাতে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। সাদিদ সবটাই আর চোখে দেখেছে, কিন্তু কিছু বলল না। সুন্দর মতো গাড়ি স্টার্ট দিল, কিন্তু সে যে শান্তর কথা ধরতে পারেনি এমনটাও নয়। শান্তকে লজ্জা দিতে চায়নি বলে তখন প্রসঙ্গটা পাল্টে ফেলেছিল, কিন্তু এতক্ষণ হাসি আটকে রাখলেও নীলার রাগে লাল হয়ে মুখটা দেখে আর পারল না। গাড়ি ব্রেক করে একচোট হেসে নিল। সাদিদ সেই যে হাসি শুরু করেছে এখনও থামার কোনো নামগন্ধ নেই। আর সাদিদের এই হাসিগুলো যেন নীলার শরীরে ক্রমাগত কাটা গায়ে নুনের ছিটের মতো লাগছে। তাই সে এবার বাধ্য হয়ে বলে উঠল, এখানে তো হাসির কি আছে? বাবু সে যে ভার্সিটি গেলে মেয়েরা তো ক্রাশ খাবেই। তার মানে তুমিও খেয়েছো? মানে? ওই ক্রাশ ট্রাশ আর কি। বলেই সাদিদ আবার ঠোঁট টিপে হাসতে লাগলো। আর নীলার তো রাগে মাথা ফেটে যাচ্ছে। সে গাড়ির দরজা খুলতে গেলেই সাদিদ হাসি থামিয়ে বলে উঠল, আমি একাই বাসায় যেতে পারবো, আপনার সাথে আমি এক মুহূর্তও থাকতে চাই না। আচ্ছা, আর হাসবো না, এবার শান্ত হও। বললাম না আপনার সাথে থাকতে চাই না, আমি একাই বাসায় চলে যাব। নীলাঞ্জনা, তুমি কিন্তু নিজের কথা ভুলে যাচ্ছ। আমি কিন্তু তোমার কাছে পাও না। সাদিদের কথা শুনে নীলা এবার চোখ গরম করে তার দিকে তাকালো। সাদিদ তার রাগী চেহারা দেখে মৃদু হেসে বলল, কি খাওয়াবে না? সম্ভব হলে তো বিষ খাওয়াতাম, খাবেন? সাদিদের মুখে মৃদু হাসির রেখা ধীরে ধীরে বিলীন হতে লাগলো। নীলার আচমকা নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে যে সাদিদকে কখনোই এমন কিছু বলতে চায়নি, কিন্তু রাগের মাথায় বলে ফেলেছে। এই জন্যই বলে অতিরিক্ত কোনো কিছুই ভালো না, এবং সেটা যদি রাগ হয় তাহলে তো আরও খারাপ। কেননা রাগের অপর নাম হচ্ছে ধ্বংস, এবং ধ্বংসলীলা কখনোই সুখকর হতে পারে না। নীলা অপরাধী চোখে সাদিদের দিকে তাকালো। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, সে স্টিয়ারিং হাতে ধরে বাহিরে মুখ করে আছে। নীলারও সাহস হচ্ছে না তাকে কিছু বলার, তাই অস্থির হয়ে হাঁসফাঁস করছে। সাদিদ কিছু মুহূর্ত পর নীলার দিকে তাকালো। চোখ মুখ দেখে বোঝার উপায় নেই যে ভেতরে এখন কি চলছে। সাদিদ নীলার মুখের দিকে তাকিয়েই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, তুমি যদি দিতে পারো তাহলে আমিও খেতে পারবো, দেবে? বলেই সাদিদ মলিন হাসল। নীলার কেন যেন সাদিদের এই হাসিটা বুকে ছুরির মতো আঘাতের মতো লাগছে। সে প্রশ্নের উত্তর দিতে পারল না। অপরদিকে মুখ ঘুরিয়ে জানালার বাহিরে দৃষ্টি নিক্ষেপ করল। চোখগুলো তার ভীষণ জ্বালা করছে। জ্বালা কমাতে চোখের পাতা বন্ধ করতেই তার গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রুজল। নীলা প্রচণ্ড অবাক হলো। তার চোখে পানি, কিন্তু কেন? সাদিদের কষ্টে সে নিজে কেন কষ্ট অনুভব করছে? নীলা তার কাঙ্ক্ষিত উত্তর খুঁজে পেল না। ইতিমধ্যে সাদিদও গাড়ি স্টার্ট করেছে। নীলা বাহিরের দিকে তাকাতেই বুঝতে পারল সাদিদ মিরপুরের দিকে যাচ্ছে। সব রাগ ক্ষোভ একপাশে রেখে নীলা এবার বলে উঠল, কি খাবেন? সাদিদ আচমকা নীলার এমন স্বাভাবিক কণ্ঠে আশ্চর্য হলো। এই 2 দিনে নীলা তার সাথে স্বাভাবিকভাবে একবারও কথা বলেনি। যখনই কথা হয়েছে রাগ নতুবা বিরক্তি নীলার মুখে স্পষ্ট ফুটে উঠেছে। তাই হঠাৎ করে তার এমন শান্ত স্বরটা সাদিদকে অবাক করে দিচ্ছে। সাদিদের এমন অবাক চাহনি দেখে নীলারও ইতস্তত বোধ করছে, তাই সে গলা খাকারি দিয়ে আবার বলল, আমি কারোর কাছে ঋণী থাকতে চাই না, তাই বলেছিলাম কি খাবেন। বাজেট বেশি হলে আজ সম্ভব নয়, হাতে মাত্র 500 টাকা মতন রয়েছে, এর মধ্যে হলে বলেন। সাদিদের মুখে এতক্ষণে খুশিময় হাসির রেখা দেখা গিয়েছে। সাদিদের হাসি মুখ দেখে নীলার অজান্তেই তার মুখেও হাসি ফুটে উঠল।
সাদিদ উত্তর না দিয়ে হাসি মুখে গাড়ি ঘুরিয়ে নিল। অনেক দূর যাওয়ার পর নীলা প্রশ্ন করে উঠল, কোথায় আছেন? নেভারল্যান্ড। সত্যি আমি কখনো যাইনি, কিন্তু নাম অনেক শুনেছি। নীলার উৎফুল্লতা দেখে সাদিদ মৃদু হাসল, তারপর বলে উঠল, আমিও তো যাইনি, ইনফ্যাক্ট আজই প্রথম। নীলা সন্দেহপ্রবল দৃষ্টিতে সাদিদের দিকে তাকাতেই সাদিদ আবার বলল, আরে বাবা, যাব কি করে? এতদিন তো ইংল্যান্ডে ছিলাম, কিন্তু ফ্রেন্ডের অনেকবার যেতে দেখেছি, তাই ভাবলাম আজ যাওয়াই যাক। খাবো যেহেতু, প্রকৃতি দেখে দেখে খাওয়াই ভালো, অন্যরকম একটা ফিলিংস আসবে। নীলা আর কিছু বলল না, কিন্তু মনে মনে সেও ভীষণ খুশি হয়েছে। ঘোরাঘুরি তার বরাবরই ভালো লাগে, কিন্তু সব মিলিয়ে আর যাওয়া হয়ে ওঠে না। কিন্তু হঠাৎ কিছু মনে হতেই সে বলে উঠল, আপনি রাস্তা চিনবেন কিভাবে? নিজেও তো জাননি। তার উপর এতদিন বাইরে থাকলে পরিচিত রাস্তারও মানুষে ভুলে যায়। বাহ, বেশ বুদ্ধিমতী বলতে হবে। কিন্তু বুদ্ধিমতী মেয়ে এখনকার যুগে রাস্তা চেনা খুব একটা বড় বিষয় না, গুগল ম্যাপে সবই দেখা যায়। নীলা প্রথম কথাটায় একটু ভাব নিলেও পর মুহূর্তেই চুপসে গেল। উত্তেজনায় সাদিদকে একটা বোকামি মার্কা প্রশ্ন করে ফেলেছে। সাদিদ মিরপুর 1 নম্বর বাস স্ট্যান্ড রোড হয়ে নেভারল্যান্ডে যাবে, তাই পার্কের উদ্দেশ্যে বেরিবাদ সড়ক ধরে গাড়ি সামনের দিকে ড্রাইভ করতে লাগলো। নেভারল্যান্ডে গাড়ি থামাতেই আশেপাশে আরও জনসমাগমের দেখা মিলল। সাদিদ নীলা গাড়ি থেকে নেমে সামনে হাঁটতে লাগলো। সাদিদ আর চোখে নীলার দিকে তাকালো। সে বেশ উপভোগ করছে। সাদিদ তাকে নিয়ে নদীর কিনারা ঘেঁষে তৈরি করা একটা টেবিলে বসলো, তারপর নিজে গিয়েই খাবার অর্ডার করে আসলো। কিছু মুহূর্তের মধ্যে খাবারও চলে আসলো। নীলা এবার টেবিলের দিকে তাকিয়ে শুকনো একটা ঢুক গিল। সাদিদ ভেজিটেবল রাইস, মিক্সড চাউমিন, নেভারল্যান্ড স্পেশাল থাই স্যুপ, চিকেন মশলা, গার্লিক চিকেন, কেশনাট সালাদের সাথে ডেজার্ট আইটেম হিসেবে স্ট্রবেরি লাচ্ছি আর ওরিও কিটক্যাট শেক অর্ডার করেছে। নীলা একবার খাবারের দিকে তাকাচ্ছে তো আর একবার আর চোখে নিজের ব্যাগের দিকে তাকাচ্ছে। একটা চকলেটের দাম বুঝি এত? সাদিদ নীলার ভাবভঙ্গি দেখে হেসে ফেলল। নীলা তার দিকে তাকাতেই সে বলল, ভার্সিটি পড়ুয়া মেয়ের থেকে টাকা নিয়ে খেলে আর মান সম্মান থাকবে বুঝি? আমি বিল পে করে এসেছি, তাই খাওয়া শুরু করো। কিছুতেই না, আপনি আমাকে মিথ্যে বলেছেন, নতুবা আমি কখনো আপনার সাথে আসতাম না। আচ্ছা, সে যখন গিয়েছো এবার খেয়ে ফেলো, অযথা খাবার নষ্ট করতে নেই। বললাম না খাবো না, আমি চলে যাব এখান। চুপ, আর একটা কথাও নয়, চুপচাপ খাও। আমি খাবো। নীলাঞ্জনা। সাদিদের রাগী স্বরের ধমকে নীলার চোখ জোড়া মুহূর্তেই ঝাপসা হয়ে আসলো। সে ঝাপসা চোখে সাদিদের দিকে তাকিয়ে আছে। সাদিদের এখন নিজের ওপরই রাগ হচ্ছে। সে নীলাকে ধমক দিতে চাননি, কিন্তু তারপরে রেগে দিয়ে ফেলেছে। তাই সে নীলার মন ভালো করতে বলে উঠল, সরি। নীলা ফিরেও তাকালো না। তার ভীষণ রাগ হচ্ছে, আর রাগের থেকেও বেশি কষ্ট হচ্ছে সাদিদ তাকে ধমক দিল কেন। এখানে নীলার কি দোষ? সাদিদই নীলাকে মিথ্যে বলেছে, তাই নীলার রাগ করাটা জায়েজ। সাদিদ নীলার ভাবভঙ্গির পরিবর্তন না দেখে এবার বেশ রসিয়ে সুর তুলে বলল, আরে এই যে বিহানসা, ভাব নিয়েন না, এতগুলো খাবার আপনি খেতে পারবেন না। আরে এই যে বিহানসা, মাইন্ড খায়েন না, মুখটা এমন কালা করলে বেল পাবেন না। একে তো রূপের আগুন, তার উপর ফাঁপড় দ্বিগুণ, মনে দয়া মায়া সব কি আপনার ব্যাংকটি ব্যাগে রাখছেন। আপনি দেখতে ঝাক্কাস, শুনছি খান্না ভালো, কিন্তু আজকে দিনে কষ্ট কইরা একটু খাইয়া দেখেন। বিয়ান সাহেব আপনার জন্য কষ্ট কইরা এত দূর আসি, প্রাণ খুইলা হাসেন আপনি, খান ঠান্ডা ঠান্ডা লস্যি। সাদিদের রাগ ভাঙানোর কায়দা দেখে নীলা এবার হেসে ফেলল। হাসতে হাসতে সেও গেয়ে উঠল, এত রং ঢং করেও এই মন পাইবেন না। মন পেতে গাইতে হবে প্রেমের গান। দূর থেকে চোখ মেরে লাভ হবে না, অন্তরে থাকতে থাকতে হবে ভালোবাসার টান। সাদিদ দুষ্টামি করে গাইলেও এবার চমকিত দৃষ্টিতে নীলার দিকে তাকালো। সাদিদের এমন চাহনি দেখে নীলাও এতক্ষণ সে কি গিয়েছে সেটা তার মাথায় আসলো, আর মুহূর্তেই তার হাত পা কাঁপতে লাগলো। লজ্জাজনক পরিস্থিতি থেকে বাঁচতে নীলা দ্রুত লাচ্ছি হাতে নিয়ে গ্লাসে চুমুক দিল। সাদিদও নিঃশব্দে মৃদু হেসে খাবার খেতে শুরু করলো। নীলা যে খেতে রাজি হয়েছে এইটাই অনেক। কিছু বলে বেচারিকে আর লজ্জা দেওয়ার ইচ্ছা আপাতত আর নেই। জমিয়ে রাখছে, পরে শুধু আসলে উসুল করবে। কথাটা ভেবেই সাদিদ এক পলক নীলার দিকে তাকিয়ে আবার মৃদু হাসল।
নীলা লজ্জা ভয় সব মিলিয়ে সবগুলো থেকে একটু একটু করে খেয়েছে, কিন্তু সাদিদের খাওয়া দেখে নীলার চোখ বেরিয়ে আসার উপক্রম। সে সবগুলো খাবারে বেশ আয়েশ করে খেয়েছে। নীলা খাওয়া শেষ করে সে এখন বসে এক দৃষ্টিতে সাদিদের এই খাওয়া দেখছে। সাদিদের হঠাৎ নীলার উপর চোখ পড়তেই নীলা ঘাবড়ে গেল, দ্রুত অন্যদিকে তার চোখের দৃষ্টি ফেলল। কিন্তু সাদিদ ঠিকই বিষয়টা বুঝে নিয়েছে, তাই খাবার মুখে নিয়েই বলে উঠল, নজর দিচ্ছিলে? মানে কি বাজে বকছেন? নজর দিব কেন? হ্যাঁ, অবশ্য দিলেও লাভ নেই। আমি তো আর তোমার মতো কবুতরের খাবার খাবো না। ছেলেদের শরীরে শক্তি প্রয়োজন, তাই খাবারও বেশি করে খেতে হবে। কেন, ছেলেরা কি কুস্তি লড়ে? সাদিদ নীলার কথায় ঠোঁট টিপে হাসল, কিন্তু নীলা লজ্জাভাবে বিধায় আর উত্তর দিল না। সাদিদের খাওয়া শেষ হতেই তারা টেবিল থেকে উঠল। সাদিদ নীলার উদ্দেশ্যে বলে উঠল, নীলাঞ্জনা, তুমি এখানে 2 মিনিট অপেক্ষা করো, আমি দ্রুত আসছি, কিন্তু খবরদার এক পাও এদিক ওদিক যাবে না কিন্তু। বলেই সাদিদ সামনে এগিয়ে গেল। নীলা সাদিদের গমন পথের দিকে তাকিয়ে আছে। সাদিদ কিভাবে তার উপর অধিকার দেখায়। অন্য কেউ হলে নীলার প্রচুর রাগ হতো, কিন্তু কেন যেন সাদিদের এই অধিকার খাটানো নীলার কাছে খুব ভালো লাগছে। নীলার ঠোঁটে অজান্তেই মৃদু হাসি ফুটে উঠল। সাদিদ অল্প সময়ের মধ্যেই ফিরে আসলো। নীলার হাতে একটা কুলফি আইসক্রিম দিয়ে বলল, ব্যানজাব আপনার জন্য। নীলা মৃদু হাসলো, তারপর আইসক্রিমটা হাতে নিয়ে বলল, এটার কি দরকার ছিল? অনেক কিছুই তো খেলাম। সব কিছু কি প্রয়োজন বোধে করতে হয়? মাঝে মধ্যে অপ্রয়োজনে করলে কি খুব ক্ষতি? নীলা উত্তর না দিয়ে সাদিদের মুখের দিকে তাকিয়ে আছে। ছেলেটা তার কাছে আশ্চর্যজনক রহস্যময়। সে সাদিদকে পছন্দ করে না, এক প্রকার ঘৃণা করে। তারপরও সে সাদিদের কথা ফেলতে পারে না, আবার তার কথা ভুলেও থাকতে পারে না। সবসময় কেবল সাদিদই তার মাথায় ঘুরঘুর করে। নীলার এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে সাদিদ বলে উঠল, এমন করে তাকিও না, নতুবা প্রেমে পড়ে যাব। নীলা বিস্ফোরিত চোখে তাকালো। কি বলে সাদিদ? তারপর নিজেকে সামলে তেজ দেখিয়ে বলে উঠল, অসম্ভব। প্রেম আর আপনি এই জীবনে সম্ভব নয়। কেন, আমার মধ্যে খারাপ কি? ছেলে হিসেবে কোন দিক দিয়ে কম? কম না, বরং বেশি। আপনি একটা নির্লজ্জ এবং অসভ্য। বলেই নীলা লাজুক হেসে সামনে এগিয়ে গেল। কেন যেন সাদিদের এমন করে এসব কথা বলে ফেলাতে নীলার প্রচুর লজ্জা লাগছে। কিন্তু তার এখানে নিয়ম অনুযায়ী রাগ করা উচিত ছিল, কিন্তু সে রাগ করতে পারছে না। লজ্জার ভার রাগের থেকে ছাড়িয়ে গেছে। সাদিদও মৃদু হেসে নীলার পেছনে এগিয়ে গেল। নদীর পাশ ঘেঁষে দুজনে বসল। দুজনের মধ্যেই নীরবতা ছেয়ে আছে। সাদিদই নদীর দিকে দৃষ্টি রেখে হঠাৎ ডেকে উঠল, নীলাঞ্জনা, জি। একটা কথা বলবো? আপনি আবার পারমিশন কবে থেকে নেন? নীলার কথায় সাদিদ নিঃশব্দে মৃদু হাসল, তারপর বলে উঠল, তুমি আমার সাথে এতদূর চলে এসছো, ভয় করছে না? তোমার তো ভয় পাওয়া উচিত। নীলার চোখগুলো বড় হলো। সত্যি তার এখন ভয় পাওয়া উচিত। আর সাদিদকে বিশ্বাস করা একেবারেই উচিত নয়, কেননা সাদিদ অতীতেও তার সাথে অনুচিত কাজ করেছে। এখন একা পেয়ে যে করবে না তার বিশ্বাস কি? কিন্তু অকল্পিতভাবে নীলার এসবের কিছুই মনে হচ্ছে না। এমনকি সাদিদ না বললেও হয়তো নীলা এমনটা চিন্তাও করতো না। কেন এমন হচ্ছে? সাদিদকে কেন তার বিশ্বাস করতে ইচ্ছা করে? নীলার ক্ষতি হবে এমন কোনো কাজ সাদিদ করবে না, এমনটা কেন বাধাহীন মনটা মানতে চায়? নীলা এসব প্রশ্নের উত্তর খুঁজে পায় না। সাদিদ নীলার উত্তর না পেয়ে তার দিকে তাকালো। নীলার এমন ইতস্তত বোধ দেখে প্রসঙ্গ পাল্টাতে সে বলে উঠল, নৌকায় বেড়াবে? নীলা সাদিদের দিকে তাকালো। হঠাৎ করে সাদিদের এতটা স্বাভাবিক কণ্ঠ নীলার মানতে কষ্ট হচ্ছে। তারপরেও নিচু স্বরে সে বলল, দেরি হলে আম্মু আব্বু চিন্তা করবে, তাই বাসায় চলে যাব। আমি আঙ্কেল আন্টিকে বলে দেবো, তাহলে যাবে? আম্মু আব্বু আপনার কথায় রাজি হয়ে যাবে? নীলার এমন প্রশ্নে সাদিদ রহস্যময় হাসল, তারপর এগিয়ে যেতে যেতে বলল, সাবধানে এসো, এখানে উঁচু নিচু জায়গা আছে। নীলা নিজের প্রশ্নের উত্তর না পেয়ে এলোমেলো পায়ে সামনে এগিয়ে যেতে লাগলো। সাদিদের মুখের হাসি তাতে কি যেন একটা ছিল। নীলার কাছে কেমন যেন রহস্য রহস্য গন্ধ আসছে। হঠাৎ বেখেয়ালিভাবে সামনে পা দিতেই নীলার পা স্লিপ করে, নিচে পড়ে যাবে। তখনই সাদিদ তার হাত টেনে ধরল এবং নীলা কিছু বুঝে ওঠার আগেই সে হ্যাচকা টান দিল। নীলা তাল সামলাতে না পেরে সোজা গিয়ে সাদিদের বুকে হুমড়ি খেয়ে পড়ল। সাদিদ নীলার খামখেয়ালিতে রেগে গিয়ে ধমক দিতে গেলেই টুপিট, চোখ কোথায়? সে আর কিছু বলতে পারল না। নীলা সাদিদের পিঠ আঁকড়ে ধরেছে। নীলার মাথাটা সাদিদের হৃৎপিণ্ডের উপরস্থ জায়গায় গিয়ে ঠেকেছে।
সাদিদের বুকের ধুকপুকানি ক্রমশ বেড়ে গেছে। তার শরীরের রক্তগুলো মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে। এই মুহূর্তে তার ভয়ঙ্কর সব কাজ করে ফেলতে ইচ্ছে করছে। সে মাথাটা নিচু করে নীলার দিকে তাকালো। নীলাও একটা ঘুরে চলে গেছে। সাদিদের স্পর্শে সে নিজের চিরচেনা রূপটা যেন মুহূর্তেই পরিবর্তন হচ্ছে। নিজের অনুভূতিগুলো অবাধ্য হয়ে ভয়ঙ্কর সব কাজ করে ফেলতে চাইছে এবং অসহায় নীলা তাদের বাধা দিতে অক্ষমতা প্রকাশ করছে। তারা যেন সংখ্যায় এবং শক্তিতে নীলাকে ক্রমশ সাদিদের কাছে পরাজিত করছে। সে রাগের উপরে গিয়ে সাদিদের স্পর্শ চাইছে। ঘৃণার পরিবর্তে সাদিদকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। কিন্তু কেন? এর বিপরীত প্রতিক্রিয়া কেন হচ্ছে? এমনটা তো হবার কথা নয়। নীলা ঠায় হয়ে সাদিদের বুকে মাথা রেখে আছে। দুজনের শরীরে মৃদু কম্পন অনুভব হচ্ছে। সাদিদ এবার নিজের হাত দুটো নিয়ে নীলার মুখটা আজলাভাবে ভরে ধরল। নীলা সাদিদের দিকে তাকাতেই দুজনের দৃষ্টি মিলিত হলো। নীলার কম্পনরত চোখ মুখ দেখে সাদিদ ক্রমশ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে বসেছে। কিন্তু সে এবার আর কোনো ভুল করতে চায় না। অতীতে যে ভুল তার দ্বারা হয়েছে, বর্তমানেও সেই একই ভুল সে করতে চায় না। তাই নিজের হাত দুটো সে ধীরে ধীরে আলগা করে ধরল। সাদিদ নীলাকে ছেড়ে কয়েক কদম সামনে এগিয়ে মাথা নিচু করল। তার সমস্ত শরীরে আগুন জ্বলছে। আগুন নিভানোর ঔষধ সাদিদ জানে, কিন্তু তারপরেও সেটা সে চায় না। নীলাকে তার কোনোভাবেই নিজের থেকে দূরে করতে পারবে না। এতগুলো বছর কষ্টে তার বুকটা জর্জরিত হয়েছে। এটা যাওয়া সম্ভব নয়। এবার যে বাঁচার জন্য নীলাময় একটা শীতল বাতাসের প্রয়োজন। নীলা এক দৃষ্টিতে জানালার বাহিরে তাকিয়ে আছে। সে না নিজেকে বুঝতে পারছে আর না নিজের অনুভূতিকে। এই নীলাকে তার নিজের কাছেই বড্ড অপরিচিত মনে হচ্ছে। সাদিদও নিঃশব্দে শুধু ড্রাইভ করছে, কিন্তু তার চোখ মুখ ভয়ানক লালচে বর্ণ ধারণ করেছে। এতদিন নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণে রাখতে পারলেও এখন নীলার সম্মুখে এসে সেটা ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কোনোভাবেই সে স্থির থাকতে পারছে না। নীলাদের বাসার সামনে এসে গাড়ি ব্রেক করে। সাদিদ চুপচাপ নিচে নেমে গেল। নীলার পাশের দরজাটা খুলে দিয়ে অপর দিকে মুখ ফিরিয়ে তাকালো। নীলা এক পলক সাদিদের দিকে তাকিয়ে নিঃশব্দে সামনে এগিয়ে গেল। নেভারল্যান্ডের তখন ওই পরিস্থিতিটা যেন দুইজনকেই বাকরুদ্ধ করে দিয়েছে। মনে হাজারো কথা, কিন্তু মুখে প্রকাশ করার রাস্তা নেই। নীলার পাজোরা সামনে চলছে না। কেন যেন মনের কথাগুলো শুনতে তার বড্ড ইচ্ছে করছে। অভাবনীয় কোনো একটা কাজ করে ফেলতে ভীষণ মন চাইছে। নীলার এমন এলোমেলো হাঁটার মধ্যেই সাদিদ পেছন থেকে করুণ স্বরে ডেকে উঠল, নীলাঞ্জনা। নীলা দ্রুত পেছনে ফিরল। এতক্ষণের সব জড়তা, না পাওয়া প্রশ্নের উত্তর সব যেন সাদিদের একটা ডাক হাজারো মাইল দূর করে দিয়েছে। নীলা ঠোঁটের কোণে হাসি নিয়ে পেছনে ফিরে তাকালো। রাস্তায় হাতে গোনা কয়েকজন চলাফেরা করছে। রিকশাগুলোতেও ইতিমধ্যে হলদেটে বর্ণের হারিকেনের ন্যায় আলো জ্বলে উঠেছে। বৃষ্টির আসার পূর্বাভাসে চারদিকে শীতল হাওয়া বয়ে বেড়াচ্ছে। দূরে কোথাও মেঘেদের গর্জন শোনা যাচ্ছে। দেখতে দেখতে কয়েক ফোঁটা বৃষ্টির কণা এসে সাদিদ নীলাকেও ভিজিয়ে দিয়েছে। সাদিদের সিল্ক চুলগুলো ইতিমধ্যে কপালে লেপটে গেছে। সাদিদ দ্রুত পায়ে এগিয়ে এসে আচমকা নীলাকে বুকে টেনে আনলো, শক্ত করে নিজের সাথে মিশিয়ে ধরল। নীলার সমস্ত শরীর জুড়ে ভূমিকম্পের ন্যায় অনুভূত হচ্ছে। শিরা উপশিরায় যেন রক্তগুলো ছুটে চলার প্রতিযোগিতায় লেগেছে। সাদিদ নীলাকে নিজের সাথে আরেকটু নিবিড়ভাবে মিশিয়ে নিয়ে অপরাধী কণ্ঠে বলে উঠল, প্লিজ ক্ষমা করে দাও। আর কত পুড়বে? নিজেও তো পুড়ছো। প্লিজ একটাবার অতীতের ভুলটা ভোলার চেষ্টা করো। সেদিন নিজের স্বইচ্ছায় আমি ভুলটা করিনি। নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ রাখতে পারিনি। এক প্রকার নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছিলাম, যেমনটা আজকেও পাচ্ছি না। তুমি সামনে থাকলে আমি পুরোপুরি এলোমেলো হয়ে যাই। নিজেকে আটকিয়ে রাখা দুঃসাধ্য হয়ে ওঠে। প্লিজ এবার ক্ষমা করো। আমি নিজের করা ভুলের জন্য অনেক অনুতপ্ত। নীলার শরীর অসাড় হয়ে পড়েছে। মুখ দিয়ে কথা কি সামান্য টু শব্দটাও বের হচ্ছে না। সাদিদ নীলার মাথাটা বুক থেকে তুলে তার দুই গালে নিজের হাত রাখল। নীলার দৃষ্টি শীতল। ঝুম বৃষ্টিতে ইতিমধ্যে ভিজে দুজনে টইটুম্বর। সাদিদ নিজের মুখটা নীলার মুখের কাছে নিয়ে হালকা ঝাঁকি দিয়ে আবারও বলে উঠল, কেন এত রাগ? কেন এত অভিমান? ভুল করেছি সেটা স্বীকারও করছি, তারপরেও কেন এত দূরত্ব? অনেক তো হয়েছে। এতগুলো বছর ধরে জ্বলে পুড়েও রাগ খুব কমেনি। আজ যে সহ্য হয় না। প্লিজ একটাবার সব ভুলে নতুন করে শুরু করো। একটাবার। নীলাঞ্জনা, আমার কথা শুনতে পাচ্ছ? রাতের প্রথম প্রহরের বৃষ্টির কণাগুলো এসে নীলার চোখের পাতায় ভিড় জমিয়েছে। আধখোলা চোখে সাদিদকে তার কাছে এক মায়ার জাল মনে হচ্ছে।
যে জালে নীলা ক্রমশ নিজেকে জড়িয়ে নিচ্ছে। সাদিদ যেন তার মায়া জালে নীলাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেতে বাধ্য করছে, আর নীলা তাকে বাধা দেওয়ার মতো পর্যাপ্ত শক্তি খুঁজে পাচ্ছে না। নীলাকে এমন ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সাদিদ আবারও বলে উঠল। এই যে ভাবুক রানী কোথায় হারালেন? বাহুতে সাদিদের মৃদু ধাক্কায় নীলা এবার বাস্তবে পদার্পণ করল। এতক্ষণ যে সে কল্পনার রাজ্যে বিচরণ করছে, সাদিদকে ঘিরে এক ঝাঁক সুখ কল্পনা। সাদিদের দিকে তাকাতেই সে ভ্রু নাচিয়ে আবারও বলল, অবশেষে বাস্তবে ফিরলেন তাহলে। আমি তো ভেবেছিলাম নিজের প্রেমিক পুরুষকে ছেড়ে এই জন্মে আর আসবে না, কল্পনা রাজ্যেই প্রেমিক যুগল বাসা বাঁধবে, তোমাদের সাক্ষাৎ এই জীবনে পাবো এমনটার আশা তো প্রায় ছেড়েই দিয়েছিলাম। সাদিদের কথায় আর নিজের বর্তমান পরিস্থিতিতে নীলার গাল ঈষৎ লালাভ বর্ণ ধারণ করেছে। অনবরত বৃষ্টির জল আর আধো আলো অন্ধকার অবস্থায়ও নীলার সেই রক্তিম মুখের আভা সাদিদের নজর এড়ায়নি। সে নীলার চোখের আড়ালে অপর দিকে মুখ ঘুরিয়ে নিঃশব্দে হাসল। নীলা এতক্ষণ কি করছিল ভাবতেই সে লজ্জায় মিয়া গেল। নিজের বোকামি চিন্তা করে সে এবার মাথা নিচু করে নখ খুঁড়ে খাচ্ছে। এ কি হয়ে গেল তার? যাকে মনে মনে এত অপছন্দ ঘৃণা করে তাকে নিয়েই কল্পনায় এত গভীর চিন্তা ভাবনা। দুইজনের কল্পনায় দেখা ঘনিষ্ঠরত অংশগুলো চোখের সামনে দৃশ্যমান হতেই নীলা আবারও লজ্জায় কেঁপে উঠল। চোখ উপড়ে তুলে আর চোখে একবার সাদিদকে পরখ করতে চাইল। হিতে আরও বিপরীত হলো, কেননা সাদিদ মোহাচ্ছন্ন দৃষ্টিতে প্রাণ পাখির লজ্জায় লাল হওয়া মুখটার দিকেই তাকিয়ে আছে। চোখে তার নেশা, মুগ্ধতার এক মিশ্র সংমিশ্রণ। নীলা আর সহ্য করতে পারল না। ফিরে যাবার জন্য পিছু ঘুরতেই সাদিদ তার হাত টেনে ধরল। অন্য সময় হলে নীলা হয়তো ঝাঁকি দিয়ে নিজের হাত ছাড়িয়ে নিত, কিন্তু এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। এক ঝাঁক লজ্জা এসে নীলাকে ঘিরে ধরেছে। সাদিদের জন্য এতদিন রাগ, ক্ষোভ, ঘৃণা বরাদ্দকৃত থাকলেও লজ্জার আভাস ছিল না, কিন্তু আজ যেন এক চিলতে লজ্জা দিয়ে সাদিদ তার সমস্ত অপরাধ, নিজের করা ভুল শুষে নিচ্ছে। সে যেন বিন্দু পরিমাণ দোষের কণা রাখতে চাইছে না, এবং নিজের শোষণে নীলাকে সে পুরোপুরি নিংড়ে দিচ্ছে। সাদিদ বিনা বাক্যে নীলার হাতের মুঠোয় তার ফোনটা দিয়ে দিল। তারপর এক কদম এগিয়ে এসে নীলার পেছনে দাঁড়ালো। স্পর্শ না করেই সে বুঝতে পারছে নীলার শরীরের প্রবহমান কম্পন। সাদিদ মাথা নুইয়ে পেছন থেকেই নীলার কানের কাছে মুখ নিয়ে নিচু স্বরে বলে উঠল, লজ্জায় রাঙা রক্তিম বর্ণে মেয়েদের যে এতটা মায়াবী লাগে সেটা আজই প্রথম বুঝতে পারলাম। কিন্তু লজ্জার কারণটা কি আমি? সাদিদের মোহনীয় স্বরের তীরটা যেন একেবারে নীলার বুকে এসে লেগেছে। নীলা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। দৌড়ে বাসার গেট পেরিয়ে সে ভেতরে ঢুকল। সাদিদ এক দৃষ্টিতে তার গমন পথে তাকিয়ে আছে, কিন্তু আজ তার চোখে করুণা পাওয়ার কষ্ট নেই, অবহেলায় জর্জরিত বুকে রক্তক্ষরণ নেই। আজ বুকে রয়েছে প্রশান্তির শীতল বায়ু। তার প্রাণ পাখির চোখে সে আজ নিজের জন্য অনুভূতি দেখেছে। তার কল্পনা জুড়ে কেবল সাদিদ বিচরণ করেছে। কল্পনায় সাদিদের স্পর্শে সে লজ্জায় কুঁকড়ে গেছে। আজ যেন সাদিদ সব কিছুই পেয়ে গেছে। নীলাবিহীন মৃদু অন্ধকার ভরা ফাঁকা এই রাস্তার দিকে তাকিয়েই সাদিদ উচ্চস্বরে বলে উঠল, আমি জানি প্রাণ পাখি, এমনকি আগেও জানতাম, কিন্তু না তোমার উপর জোর খাটাতে চেয়েছি আর না নিজেকে জোরপূর্বক কিছু করতে চেয়েছি। অতীতে নিয়ন্ত্রণহীন ভুল আরও একবার করতে চাইনি, তাই তোমাকে এই সময়টুকু উপহার দেওয়া। রাঘবের আড়ালে নিজের অনুভূতিগুলোকে বুঝে ওঠার জন্য আমার এই ক্ষীণ মুহূর্ত অপেক্ষা। আমার বিশ্বাস তুমি নাম না জানা সেই অনুভূতিগুলোর অর্থ খুঁজে নেবে, আর না পারলে আমি তো আছি। তোমার এই প্রেমিক পুরুষ নিজের প্রাণ পাখির পথ চেয়ে বসে আছে অহর্নিশি। কেবল হাতটা বাড়িয়ে দাও, বুকে আগলে নিতে প্রস্তুত। রেদ মাঝারে ঘর বানিয়েছি আমি, ঘরের মালকিন হয়ে নিজের ঘর গুছিয়ে নাও। বলে সাদিদ নিজেই হাসল। ফাঁকা রাস্তায় তার শেষের কথাগুলো এখনো প্রতিধ্বনিত হচ্ছে। ভিজে চুলগুলো একবার ঝেড়ে নিয়ে সে গাড়িতে গিয়ে বসল। শার্ট টি শার্টেরও নাজেহাল অবস্থা। এই অসময়ের বৃষ্টিতে জ্বর আসার সম্ভাবনাময়। সাদিদ হাত উঁচিয়ে গায়ের জামাগুলো খুলে নিল। লুকিং গ্লাসের দিকে খেয়াল যেতেই সাদিদের ঠোঁটের কোণে আবারও মৃদু হাসির রেখা ফুটে উঠল। সিটে হেলান দিয়ে সে চোখ বন্ধ করল। তারপর ডান হাতটা বুকের বাঁ পাশে ঠেকিয়ে ধরল। কিছু সময় আগেও এই জায়গায় তার প্রাণ পাখির অবস্থান ছিল। সে ঠোঁটের হাসি বিস্তৃত করে নিজের মনে আওড়ালো, চলে আসো পাখি, খুব দ্রুত চলে আসো। এই বুকের মালিক তোমার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষামান। নীলা রুমে ঢুকে দরজাটা ঠাস শব্দের আওয়াজে বন্ধ করে দিল। হাঁটু গেড়ে দরজায় ঠেস দিয়ে বসে সে জোরে জোরে শ্বাস টানতে লাগলো। আজকের প্রতিটা মুহূর্তের কথাগুলো ভাবতে
নীলার শরীরে আবারও মৃদু কম্পনের আবির্ভাব দেখা দিচ্ছে। সে চোখ জোড়া বন্ধ করতেই আবারও সাদিদকে নিজের কল্পনার রাজ্যে আবিষ্কার করল। সাদিদের হৃদয় কাঁপানো স্পষ্টগুলো সে কেঁপে কেঁপে অনুভব করছে। কল্পনায় বিরাজমান থেকেও সে যেন নীলার সর্বরাগ্রে শিহরণ ঝড় তুলেছে। নীলা কাপা হাতগুলো নিয়ে নিজের গাল ছুঁয়ে দিল। এখানেই তো সাদিদ তখন নিজের বলিষ্ঠ হাতটা রেখেছিল, বলেছিল মনের কিছু অব্যক্ত কথা, কিন্তু সবটাই কেবলমাত্র কল্পনা। নীলার এই সুখ রাজ্যের ভবিষ্যৎ কেবলমাত্র কল্পনায় সীমাবদ্ধ। নীলা চোখ খুলল আর তার বুক চিরে বেরিয়ে আসলো এক দীর্ঘ নিঃশ্বাস। সাথে মনের কোঠাতে জমা হলো সমস্ত শরীর অস্থির করা কিছু অনুভূতি, কষ্টময় কিছু না পাওয়া প্রশ্নের উত্তর। নীলার হাতের মুঠোতে এখনও সাদিদের তুলে দেয়া মুঠোফোনটা রয়েছে। বুকে সীমাহীন ঝড় নিয়ে নীলা মোবাইলের কন্ট্যাক্ট লিস্টে ঢুকে শান্তকে কল করল। নীলার যে এই অজানা অনুভূতির বেড়াজাল থেকে পরিত্রাণ চায়, নিষ্কৃতি চায় নামহীন এই তীক্ষ্ণ যন্ত্রণা থেকে। দুইবারের মাথায় শান্ত কল রিসিভ করলো। নীলা এতটা অস্থির ছিল যে তাকে কিছু বলতে না দিয়ে নিজেই নিজের প্রশ্ন ভাণ্ডার খুলে বসে। কখনো কি ঘৃণাকারীকে আপন ভাবা যায়? নিজের কৈশোর নষ্টকারী সেই মানবকে নিয়ে কল্পনার সুখ রাজ্যে হারিয়ে যাওয়া যায়? হয় কি কখনো রাগ ক্ষোভের বাহিরে গিয়ে তার প্রতি কোমল অনুভূতির সৃষ্টি? নীলার আটকে আসা অস্থির কণ্ঠে শুনে শান্ত ফোনের অপর পাশে নিঃশব্দে হাসলো, কিন্তু কোনো উত্তর দিল না। বান্ধবী বললে হয়তো সম্পর্কের গভীরতাটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে না। যদি বোন সম্বোধনে সম্পর্কের সেই গভীরতা প্রকাশ পায় তাহলে সেটাই গ্রাহ্য। নিজের বোন সমতুল্য প্রিয় বন্ধুর এমন অস্থির কণ্ঠে শান্ত অবাক বা বিচলিত কিছুই হচ্ছে না। সে সম্পূর্ণ স্থির এবং স্বাভাবিক। দেখে মনে হচ্ছে ভবিষ্যৎ বর্ণনায় আঁকা দৃশ্যপটগুলো তার চোখের সামনে ভাসছে। তাই নিজের পূর্বের জানা কথাগুলো শুনে সে এখন বিচলিত নয়। শান্তর থেকে কোনো রকম উত্তর না পেয়ে নীলা আবারও ব্যাকুলতা মিশ্রিত কণ্ঠে বলে উঠল, প্লিজ সাহায্য কর। আমার মনে হচ্ছে আমি নিজের অনুভূতি বুঝতে পারছি, কিন্তু নিয়ন্ত্রণহীন মন মস্তিষ্ক সেটাকে মানতে রাজি নয়। শান্ত, আমি তাদের সাথে কুলিয়ে উঠতে পারছি না। হাত বাড়িয়ে সাহায্য কর। তুই আমাকে জানিস, কোনো কিছুই তোর কাছে অজানা নয়। তার সম্পর্কেও তোর সব কিছু জানা। এই মুহূর্তে তোকে ছাড়া আমি আর কারোর কাছ থেকে কাঙ্ক্ষিত এই প্রশ্নের উত্তর পাবো না। প্লিজ উত্তর দে, কেন হচ্ছে এমন? নিজের এই অপরিচিত অজানা নামহীন অনুভূতি আমাকে পাগল করে দিচ্ছে। আমি এলোমেলো হয়ে যাচ্ছি। অনুভূতিগুলোর নাম জানতে আমাকে সাহায্য কর। সেই কঠিন শব্দটা আমি মুখে উচ্চারণ করতে পারছি না, কণ্ঠস্বরটা আটকে আছে। আমি কি সত্যিই তাকে? প্লিজ চুপ করে থাকিস না, আমাকে সাহায্য কর। আমি সর্বজান্তে নই কোনো প্রেম ভালোবাসার ডিগ্রিধারী মহান কোনো মানবী। আমি এক অতি সাধারণ সত্তা। আর তোর জন্য সব থেকে বড়, রক্তের সম্পর্ক না থেকেও আমি তোর বোন। শরীরে রক্তের ভিন্নতা থাকলেও অন্তরের নেই। তোর হৃদ মাঝারের গভীরে উঁকি দিয়ে দেখতে আমাকে কোনো পাহারাদার আটকাতে পারবে না। নীল, তুই আমার কাছে পানির ন্যায় স্বচ্ছ। শান্ত এবার থামল। ফোনের অপর পাশে কানে ধরে রাখা ফোনটা নিয়ে নীলাও লম্বা করে শ্বাস টানল। বন্ধুর ন্যায় সমতুল্য এই বোনটা কখনো এত সিরিয়াস ভঙ্গিতে তার সাথে কথা বলে না। হাসি ঠাট্টায় নীলাকে মানাতে বাধ্য করে সে অবুঝ পাগলাটে, কিন্তু সে যে তা নয়। মুখে অবুঝপনা হলেও অন্তরে তার বিশাল গভীরতা, যা নীলাকে আরও আতঙ্কিত করে তুলছে। কি উত্তর আসবে? শান্ত তাকে কী বলবে? এখন যে শান্তর কথা সে বেখেয়ালিপনায় এড়িয়ে দিতে পারবে না। শান্ত যে তার অস্বীকার করার সমস্ত রাস্তা সূচনাতেই বন্ধ করে দিয়েছে। শান্ত ফোনটা নিয়ে উঠে বিছানা থেকে বারান্দায় গেল। বৃষ্টি স্নানরত প্রকৃতি পানে তাকিয়ে বলে উঠল, তখন অবশ ছিলাম। সম্পূর্ণ কৌশল পেরিয়ে যখন যুবতীর ঢেউ ছুঁয়ে গেল শরীর মন, তখন থেকেই উপলব্ধি করি, কিন্তু তুই সবসময় অস্বীকার করতি। অনুভূতিকে পেরিয়ে জোরপূর্বক ঘৃণাকে সামনে নিয়ে আসতি। চাই চুপ ছিলাম। বলতে গেলে তোকে আশায় রেখে নিরাশা করার ইচ্ছা ছিল না, তাই বুঝতে পারলেও কখনো মুখ ফুটে তোকে বলিনি। তোর মতোই অবুঝের ভান করতাম। কিন্তু সত্যি যদি তুই তাকে ভালোবাসিস নি, আমি আবারও বলছি তুই তাকে ভালোবাসিস, এবং এটা বিশুদ্ধ পানীয় জলের ন্যায় পরিষ্কার, সূর্যোদয় এবং সূর্যাস্তের ন্যায় চিরন্তন সত্য। বোন, তুই তাকে ভালোবাসিস, শুধু আজ থেকে নয়, তাকে তুই সেই কৈশোর বেলা থেকেই ভালোবাসিস। শান্তর কথাগুলো নীলার কর্ণকোহরে পৌঁছাতেই নীলার হাত থেকে ফোনটা ধপ করে নিচে পড়ল। শরীর জুড়ে বয়ে গেল শীতল এক বাতাস। সর্বাগ্রের লোমকূপগুলো শিহরিত হয়ে দাঁড়িয়ে শরীরে কাঁটা দিল।
নীলা কয়েক মুহূর্ত স্থির থেকে তার অসাড় হয়ে যাওয়া পাগুলো তুলে সামনে এগিয়ে গেল। আলমারি খুলে নিজের লকারটা খুলল। কাপা হাতে নিজের নীল রঙের ডায়েরিটা হাতে নিল। কয়েক পৃষ্ঠা উল্টাতেই দেখা মিলল কাঙ্ক্ষিত সেই মুখ। নীলা ভেজা শরীরেই ছবিটা হাতে তুলে নিল। গুটি গুটি পায়ে এগিয়ে গেল ক্ষণিকের আগের বৃষ্টি স্নাত বারান্দায়। নীলা নিচু হয়ে বারান্দার দেয়ালে ঠ্যাস দিল। ছবিটা আবারও চোখের সামনে মেলে ধরল। সাদিদের বাংলাদেশে থাকাকালীন, সম্ভবত বুয়েটে পড়াকালীন একটা ছবি। সিলেটের বিছানাকান্দিতে বড় পাথরের উপর দাঁড়িয়ে প্রকৃতির সৌন্দর্যগুলো সে আপন মনে ক্যামেরা বন্দি করছে। নীল শার্টে তাকে নীল আকাশের ন্যায় বিশালতায় ভরা স্নিগ্ধ সৌন্দর্যের প্রতিবিম্ব মনে হচ্ছে। চারপাশে এত নীলের সমারোহ, সেই সৌন্দর্যে যেন মাথা তুলে দাঁড়িয়ে নিজের অবস্থান জানান দিচ্ছে। জিন্সের নিচু ভাগ মুড়িয়ে উপরে তুলে রাখাতে বয়সন্ধিতে বেড়ে ওঠা লোমশ পাগুলো খানিকটা দৃশ্যমান। প্রকৃতিতে মুগ্ধ থাকা তারই মুগ্ধতায় ঘেরা দীপ্তিময় এই মুহূর্তটা কেউ যে ক্যামেরাবন্দি করছে সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। নীলা নিজের অজান্তেই ছবিটা বুকে চেপে ধরল। সাথে সাথে শরীর জুড়ে আবারও বেয়ে গেল হিমশীতল এক হাওয়া। নীলার ঠোঁটের কোণে এবার মৃদু হাসির রেখা ফুটে উঠল এবং ক্রমান্বয়ে সেটা বিস্তৃত হলো। নীলা ছবিটা বুকে শক্ত করে চেপে ধরে মুখে হাসি নিয়ে বলে উঠল, আপনি খুবই খারাপ, জঘন্যতম খারাপ। নিজে অনুপস্থিত থেকেও সারাটা সময় আমাকে জ্বালিয়েছেন, পুড়িয়ে পুড়িয়ে আঙ্গার করে দিয়েছেন। আর দেখুন, অবশেষে ভদ্র মেয়েটাকে চোর উপাধিও দিয়ে দিয়েছেন। বলেই নীলা আবারও নিজের মনেই হাসল। ছবিটা মুখের সামনে ধরে কান্ডারুদ্ধ অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনার এই ছবিটা আপনাদের বাড়ির অ্যালবামে থেকে সবার দৃষ্টির অগোচরে নিজের কাছে এনে লুকিয়ে রেখেছি, সেই বহু বছর আগে। এতটা আগে যে দিনক্ষণ ভুলে গিয়েছি। দেখেছেন, আপনাকে ঘৃণা করি, অথচ আপনার ছবি এনে নিজের কাছে জমা রেখেছি। কি অদ্ভুত না? কিন্তু জানেন ছবিটা কেন রেখেছিলাম? তার উত্তর সেদিনও খুঁজেছি, কিন্তু পাইনি। তখন আপনার উপর রাগের পরিমাণটা আরও বেড়েছে, অভিমানের পাহাড়টা আরেকটু নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। আজ সেই কাঙ্ক্ষিত প্রশ্নের সমাধান খুঁজে পেলাম, কিন্তু অঙ্কটা বড্ড কঠিন ছিল, করতে বহুত কসরত করতে হয়েছে। শুধু আমি নই, অদ্ভুত তো আপনিও। আমাকে এত যন্ত্রণায় একা ফেলে চলে গিয়েছেন। আপনার পেছনে কেউ যে প্রতিটা মুহূর্তে দগ্ধ হয়েছে সেই খবরটা আপনি রাখেননি। আপনি শুধু অদ্ভুতই নন, আপনি একটা পাষাণ। ছোট্ট একটা মেয়েকে এতটা বছর প্রশ্নের বেড়াজালে রেখে কষ্ট দিয়েছেন, ক্রমাগত বুকের বাম পাশে রক্তক্ষরণ করেছেন। তাই শুনুন, আপনাকে আমি ক্ষমা করব না। বলেই নীলা ছবিটা নিজের থেকে দূরে সরিয়ে নিল। চোখগুলো অন্ধকারাচ্ছন্ন চাঁদহীন আকাশে সীমাবদ্ধ করে আবারও অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনি আমাকে কষ্ট দিয়েছেন, অনেক কষ্ট। নামহীন অনুভূতির বেড়াজালে প্রতিটা মুহূর্ত আপনি আমাকে পুড়িয়েছেন। এত কেন কষ্ট দিয়েছেন? নীলার অভিমানী কণ্ঠের কাঙ্ক্ষিত উত্তর আসে না। ঝুমঝুম বৃষ্টির আওয়াজে নীলার অভিমানের কণ্ঠস্বরে ভাটা পড়েছে। ক্ষীণ হয়েছে চোখের পাপড়ির চলমান গতি। রাতের দ্বিতীয় প্রহরের শেষ ভাগের আধারে ছেয়ে গেছে চারপাশ। নীলা তখনও সাদিদের ছবি হাতে বারান্দায় বসে। চোখ বন্ধ করেই ডান হাতে ধরে রাখা সাদিদের ছবিটা এনে সে বুকে ঠেকালো। আটকে যাওয়া কণ্ঠে মৃদু স্বরে উচ্চারণ করল, ভালোবাসা। ডাইনিং টেবিলে লোক সমাগম না দেখে সাদিদ কিছুটা অবাক হলো। সাত সকালে বাড়ির পরিবেশ এতটা নিস্তব্ধ দেখে সাদিদের ঠিক মনে হচ্ছে না। সাদ, নিধি, শাহেদ কাউকে না দেখে তার ভ্রুজোড়া খানিকটা কুঁচকে এলো। মাকেও দেখা যাচ্ছে না, তাই গলা ছেড়ে ডাক ছাড়ল, মা, এই মা, এ বাড়ির সবাই কোথায়? শায়লা রহমান ডাইনিং রুমের পাশের রুমে ছিলেন, তাই সাদিদের ডাক শুনে দ্রুত পায়ে এগিয়ে আসলেন। হাতের ফোনটা টেবিলে রেখে খাবারে হাত দিতে দিতে বললেন, তুই এসে গেছিস? বস, আমি এখনই খাবার দিচ্ছি। মা, সেই জন্য ডাক দিইনি। বাড়ির সবাই কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। আর বলিস না রে, নীলামামনির শরীরটা ভালো না। তোর ভাইয়া ভাবি সাতকে নিয়ে মিরপুর গেছে। আমিও যেতাম, কিন্তু নিধিমা বলল চিন্তা না করতে, হসপিটাল নেওয়ার প্রয়োজন হলে তখন জানাবে। মাত্রই সেই কথাই বলে আসলাম। সাদিদ পুরো তবদা বনে গেছে। এক রাতের ব্যবধানে তার প্রাণ পাখির কি হয়েছে? কাল তো লজ্জায় কুকড়ে গিয়েছিল, দৌড়ে সাদিদের থেকে পালিয়েছে, তাহলে আজ? সাদিদ চেয়ার ঠেলে উঠে দাঁড়াতেই শায়লা রহমান বলে উঠলেন, কি রে, উঠছিস কেন? নাস্তা করবি না? মা, আমি আসছি। শায়লা রহমান পেছন থেকে নাস্তা করে যাওয়ার জন্য বলছেন।
কিন্তু সাদিদ আর পিছু ফিরল না, দ্রুত পায়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। প্রচণ্ড জ্বরের কারণে নীলার শরীর নিধি বারবার ঠান্ডা পানি দিয়ে মুছে দিচ্ছে। শাহেদ পাশে বসেই তার কন্ডিশন খেয়াল করছে। তারা নীলার খবর জানার পর একেবারে সকাল সকালই এখানে চলে এসেছে। তখন জ্বরে গা পুড়ে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। আরিফ মাহমুদ এবং নার্গিস খাতুন মেয়ের হঠাৎ এমন খারাপ অবস্থা দেখে প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিলেন।